এই রেসিপিটি দেখে হয়তো তোমরা ভাবছো এটা ডিমের কারি রেসিপি, কিন্তু বিশ্বাস করো এর মধ্যে এতটুকুও ডিম নেই। এটা হলো সোয়াবিনের এমন একটি রেসিপি যেটা যদি একবার বানিয়ে কাউকে খাইয়েছো সে তোমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে এটা কিভাবে তুমি বানালে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণে জল, আর জলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়াবিন। সয়াবিনটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, মানে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, একটা ফেনা তৈরি হবে, তখন সয়াবিনটা একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে ছেঁকে নেব। একদম যখন সয়াবিনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে এইভাবে হাত দিয়ে চিপড়ে তারপরে এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর সয়াবিন তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি এখানে ইউজ করতে পারো। এবারে সয়াবিনের মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো সব দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, সব একসাথে একদম পেস্ট করে নেব। এখানে একদমই জল ব্যবহার করব না, এতে সয়াবিনটা একদম পেস্ট হবে না, একটু ভাঙা ভাঙা থাকবে, মানে আধ ভাঙা মতন পেস্ট হবে। সয়াবিনটা একটা জায়গার মধ্যে বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। তার সাথে সাথে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে সব জিনিসগুলোকে ভালো মতন হাত দিয়ে মিশিয়ে নেব। বেসনটা তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, তবে বেসন বেশি দিলে সয়াবিনের টেস্ট পাবে না, সেই জন্য যতটা বাইন্ডিংয়ের জন্য লাগে ততটুকু এখানে ইউজ করব। আর চালের গুঁড়োটা দিয়াতে এটা খুবই ক্রিস্পি তৈরি হবে। এবার এটাকে হাত দিয়ে এরকম একটা মুঠো তৈরি করে তারপরে এরকম একটু চ্যাপ্টা করে নেব। দেখতে পাচ্ছ, দেখো এরকম একটা শেপ দিয়ে দেব। তো এরকম আমি সব সয়াবিনগুলোই বানিয়ে নেব। আর এটা একবার বানিয়ে যদি খেয়েছো বা কাউকে যদি খাইয়েছো সে বারবার তোমাকে বানাতে বলবে বা রেসিপি তোমার কাছে নিয়েই যাবে। তো দেখো আমি এইভাবে কিন্তু সব সয়াবিনগুলো রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এইভাবে যখন সব সয়াবিনগুলো বানানো হয়ে যাবে তখন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, উষ্ণ গরম, তখন এখানে এক এক করে এই যে সয়াবিনের কাটলেটগুলো সেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো, আর আস্তে আস্তে এটা যেন ফ্রাই হয় সেটার দিকে নজর রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ফ্রাই করবে না, তাতে ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা কালার চলে আসবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে। এক পাশটা যখন একটু হালকা কালার চলে আসবে তখন এটাকে পাল্টে নেব। তো আমি এখানে এগুলোকে শ্যালো ফ্রাই করছি, তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, তবে আমি বলবো যদি কারি বানাতে চাও তাহলে শ্যালো ফ্রাই করাই ভালো। আর দেখতেই পাচ্ছ, দেখো এই কালারগুলো কি সুন্দর এসেছে সয়াবিনের নর্মাল রেসিপি তো তোমরা অনেকবার বানিয়েছো, কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি যে বারবার বানাবে। তো দেখো দুদিকটা খুব ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবার এক এক করে এগুলোকে তেল থেকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব। তো এখানে আমি ফ্রাই করার জন্য খুব বেশি তেল ব্যবহার করিনি, দেখতে পাচ্ছ তোমরা একদম কম তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করেছি। তো আবার একটু তেল দিয়ে বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকেও ফ্রাই করতে দিয়ে দেব। আর এইভাবে সব সয়াবিনগুলোকে ফ্রাই করে নেব। আর দেখো এর মধ্যে কালারটাও কি দারুণ আসছে। তো তোমরা চাইলে এই সয়াবিনগুলো এইভাবে ফ্রাই করে নর্মাল চায়ের সঙ্গেও খেতে পারো, সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারো, যেটা খেতে খুবই টেস্টি হয়। তো চলো এবার সয়াবিনগুলো ফ্রাই করার পরে এখানে আমি কিছুটা পরিমাণে আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ফ্রাই করব, খুব ভালো মতন কালার চলে আসবে এতে।
তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আলুগুলো যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা ছোট মিক্সি জার নিয়েছি, তার মধ্যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে এইভাবে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা একদম মিহিন পেস্ট তৈরি হয়। তো দেখো মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি আর মশলাটা একদম মিহিন হয়েছে। তো মশলাটাকে সাইডে রেখে যে আলুগুলো ফ্রাই করতে দিয়েছিলাম সেটা চেক করে নেব। তো দেখুন আলুগুলো একদমই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতন কালারও চলে এসেছে আলুর মধ্যে। এবার আলুগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে আমি একটা থালা নিয়েছি আর থালার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। আর এই জলের মধ্যে দিয়ে দেব একটা পাঁপড় জলের মধ্যে এপাট ওপাট ভালো করে ভিজিয়ে তারপরে সঙ্গে সঙ্গে পাঁপড়টাকে তুলে নিব। আর তুলে নিয়ে এইভাবে পাঁপড়টাকে রেখে এই পাঁপড়টার উপরে রেখে দেব এই যে সয়াবিনের কাটলেট। একটা কাটলেট রেখে তার উপরে পাঁপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে দিতে হবে। তো যদি একটু না ভাঁজ হয় তাহলে অল্প একটু জল এখানে ব্যবহার করতে পারো, তবে পাঁপড় বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবে না। তো দেখো ঠিক শেপটা এরকম আসবে। একটা আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, পাঁপড়টা এইভাবে জলের মধ্যে এপাট ওপাট ভালো করে ভিজিয়ে নেবে। সঙ্গে সঙ্গে পাঁপড়টাকে জল থেকে তুলে দিয়ে তারপরে এই পাঁপড়টার উপরে একটা সয়াবিনের কাটলেট রেখে তারপরে পাঁপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করাটা খুবই সহজ, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এবার দেখো এই সুন্দর একটা শেপ চলে এলো। এবার পাঁপড়গুলোকে এইভাবেই বানিয়ে নেব, মানে সয়াবিনগুলোকে পাঁপড়ের মধ্যে এইভাবেই দিয়ে বানিয়ে নেব। তো চলো এবার এই পাঁপড়গুলোকে ফ্রাই করব। তো আমি আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এক এক করে এই যে পাঁপড়ের সয়াবিনগুলো দিয়ে দেব। আর এই পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, পাঁপড় ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, না হলে এটা পুড়ে যাবে। তো দেখো কত সুন্দর এবার কালার চলে এসেছে। তো এরকম দুপাশটাই ভেজে নিতে হবে। তো সয়াবিনের এমনি অনেক রেসিপি তো বানিয়ে খেয়েছো, একবার এইভাবে পাঁপড় দিয়ে বানিয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি যে একবার নয় এটাকে বারবার বানাবে। তো দেখো পাঁপড়ের দুপাশটাই কালার চলে এসেছে। এবার পাঁপড়গুলোকে তুলে নেব। আর এই রকম পাঁপড় সয়াবিনের ভেতরে পাঁপড়ের ভেতরে সয়াবিন ভরে তোমরা খুব সহজে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। এটা এখন খেতে এতটাই ক্রিস্পি যে খেলে মজাই চলে আসবে। তো এইভাবে সব পাঁপড়গুলোকে ফ্রাই করে তারপরে এটাকে তুলে নেব একটা আলাদা জায়গায়। এবার ওই গ্যাসের মধ্যেই আমি একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর 1/2 চামচ 5 ফোড়ন। আর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা বেটে রেখেছিলাম সবটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এটাকে ভালো মতন কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এক্সট্রা জলটাও শুকিয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও যেন চলে যায়। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগলো এটা শোকাতে। আর দেখতে পাচ্ছ এখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব ছোট মিডিয়াম সাইজে 2টো টমেটো কেটে, তার সাথে সাথে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো মতন সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাবার জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, এতে মশলাটা খুব ভালো মতন কষে যাবে। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট পর দেখো মশলাটার মধ্যে কত সুন্দর রঙ এসেছে আর টমেটোগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। 1 থেকে 1.5 সেকেন্ড এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো মশলার কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো এখানে আমি 2 গ্লাস পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা তোমরা চাইলে একটু পাতলা করতে পারো, তবে আমি এখানে গ্রেভিটা একটু ঘনই করেছিলাম, এতে পুরো একদম ডিমের কারি মতন গ্রেভিটা তৈরি হয়েছিল। এবার এখানে দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো, ঢেকে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই আলুগুলো তো সেদ্ধ হয়ে আছে, তো গ্রেভিটা তৈরি হয়ে যাবে।
তো এখন দেখতে পাচ্ছ, দেখো গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে পাঁপড়ের মধ্যে সয়াবিনটা বানিয়ে রেখেছিলাম, মানে সয়াবিনের মধ্যে পাঁপড় বা পাঁপড়ের মধ্যে সয়াবিন, যেটা খুশি তোমরা বলতে পারো, তো সেটা এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর কিছুটা আমি সয়াবিন এমনি রেখে দিয়েছিলাম, সেগুলোকেও গ্রেভির মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে মানে পাঁপড় ছাড়াই এইভাবে সয়াবিনের কাটলেট বানিয়েও কারি করতে পারো। এটাও খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তবে পাঁপড় দিলে তার টেস্টটা একটা আলাদা রকমই হয়ে যায়। তো ভালো মতন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব, মোটামুটি 1 থেকে 2 মিনিট, খুব বেশি নয়। এতে পাঁপড়টা বেশিক্ষণ যদি ফোটাও তাহলে পাঁপড়টা একটু নরম হয়ে যাবে। তো এবার এর মধ্যে সামান্য একটু চিনি আর একটু গরম মশলা অ্যাড করে দেব। বাস, আমাদের সয়াবিন কারি একদম রেডি, বা ডিমের কারিও বলতে পারো, ডিম সয়াবিন কারি যা খুশি বলতে পারো, তবে এখানে এতটুকু তোমরা কিন্তু ডিম পাবে না। এবার ওপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলে আমাদের সয়াবিন কারি একদম রেডি। ঢাকা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ পর সার্ভ করব। আর দেখতেই পাচ্ছ, এটা দেখে কেউ বলতেই পারবে না দূর থেকে যে এটা ডিমের কারি নয়। এই তরকারিটা যাকেই দেখাবে সেই হঠাৎ করে যদি দেখে সে বলবে এটা ডিমের কারি, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবে যে এটা ডিমের কারি নয়। তো এইভাবে যদি তোমরা নতুনত্ব সবজি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও তাহলে বাড়ির সকলেই খুশি হয়ে যায়। আর তার সাথে সাথে যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো, তারা অবশ্যই জিজ্ঞেস করবে যে রেসিপিটি কিভাবে বানালে। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাজে আসবে, বা রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সয়াবিনের নতুন রেসিপিটি একবার হলেও বানিয়ে রুটি, পরোটা বা লুচির সাথে তোমরা খেয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে।